মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, ব্যাংক হলো এমন এক প্রতিষ্ঠান যেখানে রোদ থাকলে সবাই ছাতা দেয়, আর যখন বৃষ্টি শুরু হয় তখন সবাই সেটি ফেরত চায়। আমাদের ব্যাংকের অবশ্য অতটা বিলাসী হবার সুযোগ আপাতত নেই, কেননা নানা ঝড়ঝঞ্ঝা এড়িয়ে এখন ব্যাংকিং খাতকেই চলতে হচ্ছে। পাইকারি ও খুচরা ঋণের চাহিদা যে খুব কম সেটি বলা যাবে না, তবে নানা সংস্কারের মাঝেও এখনও খেলাপি হবার নতুন তথ্য মিলছে। ডিজিটাল হবার দৌড়ে বিনিয়োগ লাগছে একের পর এক। তাই প্রশ্ন হচ্ছে, এত ডামাডোলের পরেও ব্যাংক কি আস্থা ধরে রাখতে পারবে? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। মুহিত রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আপনার আর আমার প্রথম সামনাসামনি কথা হচ্ছে, এবং আমি আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার কাজের জায়গা নিয়ে আমি অনেক কিছু জানতে চাই এই শোতে। এটি এই কারণে বলছি, কারণ বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে হয় কি, অনেক ধরনের আলোচনা সমালোচনা সব চলতেই থাকে, কিন্তু আপনার অভিজ্ঞতা বলে আপনি দীর্ঘ সময় বিদেশি ব্যাংকে কাজ করে আসছেন, অর্থাৎ এক ধরনের পার্থক্য নিশ্চয়ই লোকাল ব্যাংকে আসার পরে আপনার চোখে পড়ে। আমরা অনেক ধরনের ইস্যু নিয়ে সামনে আরও ডিটেইলে কথা বলবো। আর প্রশ্নটা হচ্ছে, দি আইডিয়া অফ গেটিং দি লোকাল ব্যাংক ম্যাচিওর্ড, পরিণত হওয়া। আমরা তো মাঝে মাঝে বলি যে হয়তো পেছনের দিকে হাঁটছি কিনা, এমন প্রশ্নও থাকে। বাট বিদেশি ব্যাংক থেকে এসে যখন লোকাল ব্যাংককে দেখলেন এবং তুলনা যখন করলেন, সার্ভিস, প্রোডাক্ট, এভরিথিং, আপনার কাছে কি মনে হয় আমাদের ব্যাংকিং সেক্টর কতটা ম্যাচিওর্ড হয়েছে? আচ্ছা, প্রথমে তো ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। যমুনা টেলিভিশনকে অনেক ধন্যবাদ। আমি তহিদের সেশনটা অনেকবার দেখেছি, সো আই এম ভেরি ভেরি ডিলাইটেড টু বি হিয়ার টুডে। যেটা বলছিলেন যে আমি তো বিদেশি ব্যাংকেই আমি প্রাইমারিলি কাজ করেছি, ওখান থেকে একটা দেশি ব্যাংকে আসার মেইন আমার উদ্দেশ্য ছিল যে একটা সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ নেওয়া। এবং আমি মনে করি যে বাংলাদেশের লোকাল ব্যাংকিং সেক্টর ডেফিনেটলি, আমরা যেখানে অনেক নেগেটিভ কথা বলি, বাট স্টিল আজকের যে অবস্থায় আমরা আছি সেখানে কিন্তু ওভারঅল স্পেশালি লোকাল ব্যাংকিং সেক্টর কিন্তু একটা হিউজ কন্ট্রিবিউশন আছে, এটা কিন্তু মানতে হবে, কোনো না মানার কোনো সুযোগ নাই। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, কিছু জিনিস হয়তো বা আমাদের চলার পথে হয়তো বা সঠিক ছিল না, মনিটরিং, কন্ট্রোল, প্রসেস, এই জিনিসগুলো হয়তো, যেটা আমি বিদেশি ব্যাংক থেকে দেশি ব্যাংকে এসে দেখছি। এবং যেই জিনিসগুলো আমরা যদি সামনের দিকে আমরা যদি এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা এই অবস্থার থেকে আমাদের উত্তরণ হবে এবং আমাদের সম্ভব। আমি ওয়ান ব্যাংকে জয়েন করে যেটা দেখলাম যে ওভারঅল হিউম্যান রিসোর্স স্ট্রেংথ ভালো আছে, তাদেরকে যদি প্রপারলি গাইড করা যায় এবং রেগুলেটর আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার কিন্তু চেষ্টা করছে, যেটা কিন্তু আগে ওরকমভাবে ছিল না। এবং যেটা সত্যি সেটা বলা, এবং রেগুলেটরি যদি বিভিন্ন ফ্রেমওয়ার্ক আমরা যদি এই বর্তমানের সিচুয়েশনে যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে অবশ্যই উত্তরণ করা সম্ভব। এবং আমাদের ইন্টারন্যাশনালি এখন হয়তো বা কিছুটা ব্যাংকিং সেক্টর টার্বুলেন্সের জন্য আমাদের কিছুটা ইন্টারন্যাশনাল ইমেজে কিছুটা ক্ষতি বা কিছুটা হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বলবো যে আমাদের কিন্তু, আমি যে বিজনেস বা ডিভিশন দেখতাম বিদেশি ব্যাংকে, সেখানে কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে কখনোই কিন্তু আমাদের বাইরের পেমেন্ট হয়তো কিছু ডিলে হতে পারে, কোনো অব্লিগেশন কিন্তু ডিফল্ট হয়নি। এটা কিন্তু বাংলাদেশে কিন্তু মানতে হবে। এত টার্বুলেন্সের মধ্যে কোভিড গেল, ফরেন এক্সচেঞ্জ টাইটনেস গেল, ব্যাংকিং সেক্টরে বিভিন্ন টার্বুলেন্স আছে, সেখানে কিন্তু কোনো ডিফারেন্স, সেটা আমাদের একটা পজিটিভ সাইড। সো আমাদের এই পজিটিভটাকে সামনে নিয়ে আমার মনে হয় যে সম্ভব, এই সিচুয়েশনটাকে উত্তরণ করা সম্ভব। একটা বিষয় সেটা হচ্ছে যে আমি আপনাকে খুব বেশি পরিসংখ্যানে পাতবো না, যে 32.6 এখন বলা হয় আমাদের ওভারঅল এনপিএল, সেটারও হয়তো নানা ধরনের উইলফুল ডিফল্টার না কিনা সেটারও নানা ধরনের ব্যাখ্যা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে খুব সোজাসাপটা, আপনি ব্যাংকিং সেক্টরের ইমেজের কথা বলছিলেন, তো এই ইমেজটা তো আসলে আমাদের উদ্ধার করতে হবে। ব্যাংকের সুশাসন, গভর্নেন্সের কথা আমরা বলি, অনেক ধরনের সংস্কারের ভিতর দিয়ে ব্যাংকিং সেক্টর, অন্তর্বর্তী সরকার এবং নতুন সরকার, দুইজন গভর্নর দেখলাম আমরা, তারা এই ট্রেন্ডটাকে সঠিক রাখার চেষ্টা করছেন। ল এখন রিফর্ম হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল গভর্নেন্সটা কতটা এনশোর করা যাচ্ছে, ওইটাও আমি আপনার ওই বিদেশের এক্সপিরিয়েন্স আর দেশের এক্সপিরিয়েন্স থেকে জানতে চাই। এক, দ্বিতীয়ত হচ্ছে এনপিএল দিয়ে আমরা আর কি করব, টাকা ফেরত আসবে কিনা আমরা তো এখনো শিওর হতে পারছি না। যেমন আপনার এনপিএলটাকে যদি আমি একটা মোটা দাগে বলি, 3 ভাগের এনপিএল হয়তো আছে, যে আমরা যে 30-32% যেটা বলি। একটা হচ্ছে সরকারি ব্যাংকিং সেক্টরে হয়তো বা হিস্টোরিক্যাল এনপিএল ছিল, যেটা হয়তো। সেকেন্ড হচ্ছে যে ন্যাচারালি বিজনেস আপনার খারাপ হয়েছে, সেটা একটা জিনিস, যেটা আপনার হয়তো বা
আমাদের অ্যানালিসিস ভুল হতে পারে, বা যে কোনোভাবেই হোক বিজনেস মডেল, ইন্টারন্যাশনাল সিচুয়েশনের জন্য, এফএক্স সিচুয়েশনের জন্য খারাপ হতে পারে। থার্ড হচ্ছে কোনো খারাপ উদ্দেশ্যে হয়তো কোনো লোন ক্রিয়েট হয়ে থাকতে পারে বা সেটা। সো 3 ভাগে যদি আমরা ভাগ করি, দ্বিতীয় ভাগটাতে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি, কোলাট্রাল এগুলো আছে, এবং অনেক ব্যবসা কিন্তু আবার বিভিন্ন স্কিম অলরেডি বাংলাদেশ ব্যাংক কাজ করছে, যেগুলো দিয়ে কিন্তু ওইসব ব্যবসার কিছু অংশ কিন্তু আমরা আবার চালু করতে পারবো। সো আমার মনে হয় যে ওই জিনিসটার একটা যদি এখন ভবিষ্যতে যদি আমরা একটা স্ট্রং গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, যেটা আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ ব্যাংক অনেকভাবে চেষ্টা করছে, এবং আমার সৌভাগ্য হয়েছিল বর্তমানে বেশ কিছু আমার বিদেশি ব্যাংক থেকে দেশি ব্যাংকে মুভ করার পরে সেন্ট্রাল ব্যাংকে বেশ কিছু মিটিংয়ে অ্যাটেন্ড করার, এবং সেখানে কিন্তু একটা কথা ভেরি ক্লিয়ার আমাদের গভর্নর মহোদয় বলেছেন যে কোনো প্রকার ইনফ্লুয়েন্স বা কিছুতে কিন্তু সামনের দিকে আর কোনোভাবেই সেটাতে মাথা নিচু করা যাবে না, যেটাতে রাইট, বিকজ আমরা কিন্তু ডিপোজিটার ট্রাস্ট নিয়ে কিন্তু কাজ করি। সো সেই কারণে আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদের স্ট্রং গভর্নেন্সটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে, যে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ম্যানেজমেন্ট এবং এমডিদেরকে সিগনিফিকেন্টলি সাপোর্ট দিবে, সেটা আমার কাছে মনে হয় যে এটা দরকার। এবং সামনের দিকে হয়তো বিজনেস মডেলগুলো আমাদেরকে একটু রিভিউ করার ব্যাপার আছে। যেমন আমি যেটা দেখেছি যে মোস্টলি হয়তো লোকাল ব্যাংকে যেটা করে যে হয়তো সিকিউরিটি কোলাট্রালের উপরে বেশি ফোকাস করে, কিন্তু আমার কাছে মনে হয় যে বিজনেস প্রসপেক্ট, ক্যাশ ফ্লো, অন্যান্য জিনিসের উপরে কিন্তু এই জিনিসটার উপরে বেশি ওয়েটেজ দেওয়া কিন্তু অবশ্যই দরকার, রাদার দেন সিকিউরিটি। অবশ্যই সিকিউরিটি কোলাট্রাল দেখতে হবে, বাট এটা মোর সেকেন্ডারি, কারণ একটা স্ট্রেস সিচুয়েশন কিন্তু আপনার ক্যাশ ফ্লোর থেকে স্ট্রেসই হয়। তো স্ট্রেস সিচুয়েশনে কিন্তু একটা কোলাট্রাল সিকিউরিটি বিক্রি করে কিন্তু ব্যাংকের তো বিজনেসটা, ধরেন আপনার কোনো একটা জায়গায় দিলেন, কোনো একটা বিল্ডিং বা ব্যাংক ওটা নিয়ে কী করবে? সো সেই জন্য ওই জিনিসগুলোর ব্যাপারে সামনের দিকে আমাদের অদূর ভবিষ্যতে এই প্রসেসগুলা এবং এইসব ক্রেডিট প্রসেস, মনিটরিং, কন্ট্রোল, এগুলো জিনিস, যেমন আমি বিদেশি ব্যাংকে দেখেছি যে আর্লি অ্যালার্ট বলে একটা ঘটনা আছে, যেটা একটা ইম্পর্টেন্ট, কারণ এটা দুই স্টেক হোল্ডারের দুই সাইডকেই কিন্তু বেনিফিট করে। এক হচ্ছে আপনি ব্যাংকে যদি থাকেন, আর্লি আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি নিজেও একটু ব্যবসা একটু স্লো করতে পারেন, এবং আপনার ক্লায়েন্টকেও কিন্তু আপনি বলতে পারেন যে আপনি আর ফার্দার এক্সপ্যান্ড করেন না। তাহলে কিন্তু ইটস নট যে ব্যাংক বের হয়ে যাবে তা না, তাহলে আপনি যদি ওই জিনিসটা অ্যাডভাইস করেন, তাহলে সেও সাবধান হয়ে গেল, তাহলে সেও প্রবলেমে পড়লো না, ব্যাংকটাও প্রবলেমে পড়লো না। তো এই জিনিসগুলো আমাদের সামনের দিকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, এবং আপনার ইসিএল, IFRS 9 অনেকগুলো জিনিস কিন্তু 2028 থেকে চলে আসতেছে। সো আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংকিং স্ট্যান্ডার্ডে যেতে হবে, এবং এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করলে আমি মনে করি যে সামনের দিকে ভালো হবে। ছোট্ট করে জানতে চাই, টাকাগুলো ফেরত কি আনা যাবে সবগুলো? কিছু তো ডেফিনেটলি আপনার যাবে, এবং আমার মনে হয় যে একটা উইলফুল ডিফল্টারে বিভিন্ন একটা অ্যাগ্রেসিভ বিভিন্ন বাইরের কিছু এজেন্সিকে কাজ দেওয়া হয়েছে, এবং সে ব্যাপারে কিন্তু সেন্ট্রাল ব্যাংক পুরো মনিটরিং, এবং ব্যাংকগুলোকে ডেকে সেই ধরনের পুরো মনিটরিং একসাথে, যেমন 3টা ব্যাংকের যদি একই ক্লায়েন্ট হয় তাহলে একসাথে কিভাবে অ্যাকশন নেওয়া যায় সে ব্যাপারে আমাদেরকে গাইডেন্স দেওয়া হয়েছে। সো এই কাজগুলো হচ্ছে, হয়তো কতটুকু আসবে সেটা ঠিক বলতে পারবো না, বাট ডেফিনেটলি ওই ট্র্যাজেক্টরিতে কিন্তু কাজ করা হচ্ছে একটা সিগনিফিকেন্ট ফোকাসের জন্য, কিছু তো অগ্রগতি ওখানে আছে। সেদিনও আমি একটা মিটিংয়ে ছিলাম সেন্ট্রাল ব্যাংকে, বললো কিছু জায়গাতে কিন্তু ভালো প্রগ্রেস আছে। একটা বিষয় সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে লোনের ফ্লো কিছুটা কমে গেছে বলা হয়, সেটা ধরেন আপনারা অনেকেই বলে যে ব্যাংকগুলো এখন অনেক বেশি সাবধানী হয়ে গেছে। একটা ফ্যাক্টর ইন্টারেস্ট রেট, আমি সেটা ধরে নিচ্ছি যে কম্পিটিটিভ মার্কেট ইন্টারেস্ট রেটটা হয়তো খুব বেশি এখন গ্রাহকদেরকে উৎসাহী করছে না, কিন্তু যারা নিচ্ছে তারা বলতেছে ব্যাংক এখন আগের থেকে অনেক বেশি সাবধানী হয়ে গেছে। এ কারণে কি আসলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাচ্ছে কিনা, নাকি আপনারা স্ক্রুটিনিতে আসলে মনোযোগের তুলনায় আপনারা আসলে গ্রাহকদের ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য জিনিসে আরও বেশি মনোযোগ দিচ্ছেন বা এসএমইতে মনোযোগ দিচ্ছেন? আচ্ছা, প্রথমে আমি বলি যে আসলে কিন্তু ওভারঅল ক্রেডিট গ্রোথটা হচ্ছে কি, যে যেমন আমাদের হয়তো বা একটা চেঞ্জ অফ গভর্নমেন্ট হলো, এবং সবাই কিন্তু একটা স্টেবিলিটি এবং সব কিছু কিন্তু আপনার, তো আমাদের তো একটা সময় এখন কিন্তু একটু জিনিসটা সিচুয়েশনগুলো অনেক জিনিসই স্টেবল হয়ে গেছে। সো যে কোনো ব্যবসার এক্সপ্যানশনের জন্য কিন্তু ওই জিনিসটা কিন্তু দেখবে। সো আমার মনে হয় যে অনেক জায়গায় আমরা এখন দেখছি যে এনার্জি কানেকশন এটসেট্রা এইসবের কিছু চ্যালেঞ্জ আছে। সো ওগুলোর ব্যাপারে গভর্নমেন্ট কিন্তু এক্সটেন্সিভ স্টেপ নিয়েছে। সো ওগুলো হলে আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে যদি এক্সপ্যানশনের কাজ বা যেগুলি বিজনেসগুলো যদি যেমন অনেক বন্ধ বলবো না, কিছু সেমি হয়তো বা কিছু স্ট্রাগলিংয়ের মধ্যে আছে, ওগুলো যদি চালু হয় তাহলে অটোমেটিক ক্রেডিট গ্রোথ হবে, তখন ব্যাঙ্কগুলো কিন্তু ডেফিনেটলি এগিয়ে আসবে। সো বর্তমানে যেহেতু একটু এই বিজনেস মোমেন্টামটাই স্লো, সেই কারণে হয়তো বা আছে। এসএমই সেক্টরে অবশ্যই কিন্তু একটা হিউজ গ্রোথের পটেনশিয়াল আছে, এবং সেখানে কিন্তু আমার মনে হয় ব্যাঙ্কগুলো সব ব্যাঙ্কই বুঝতে পারছে যে ওই সেক্টরটা গ্রো করলে, কারণ একদম প্রান্তিক পর্যায়ে দেশের যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে কিন্তু এসএমই, মিডল এন্টারপ্রাইজ এই সেক্টরে কিন্তু গ্রোথ কিন্তু তহিদ লাগবে। যদি তাই হয়,
নতুন সরকার আসার পরে একটা ভালো আইডিয়া সামনে নিয়ে আসলো। ভালো এই কারণে বলছি কারণ এই মানুষগুলোকে কখনো কেউ সামনের দিকে নিয়ে আসার উদ্যোগটা নেয়নি। সেটা হচ্ছে দি আইডিয়া অফ ক্রিয়েটিভ ইকোনমি, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিন্ন ধাঁচের পেশাজীবীদেরকে সামনে নিয়ে আসা, অন্টারপ্রেনারশিপ ওইসব সেক্টরে কিছুটা প্যাট্রোনাইজ করা। কিন্তু ব্যাংক তো ওই যে আপনি যেটা বলছিলেন কোলাটেরাল দেখে, ক্যাশ ফ্লো দেখে, সবই দেখে। কিন্তু এই ধরনের নতুন উদ্যোক্তা যারা, যেহেতু এসএমইর কথা আসলোই, তাদেরকে আসলে কতটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ফাইন্যান্সিং করার সুযোগ হবে, নাকি তাদেরকে আসলে ভেঞ্চার ক্যাপিটাল বা ওই দিকে ভাবতে হবে, ব্যাংক থেকে তাদের খুব বেশি ফাইন্যান্সিং পাওয়ার সুযোগ নেই? অবশ্যই ব্যাংকিং সেক্টরে করা যাবে। এক হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যেমন এমই সেক্টরে কিন্তু একটা তহিদ মনিটরিং ব্যবসার হয়তো বা ওই রকম, এটা ঠিক কর্পোরেট ব্যবসার মতো তো না। এসএমই ওই সাইডে কিন্তু আপনার মনিটরিং এবং অন্যান্য টুলস কিন্তু ইউজ করতে হবে। এক হচ্ছে আরেকটা যে কথা আমি একটু যেহেতু সুযোগ পেলাম এটা বলি, এসএমই সেক্টরে কিন্তু বাইরের অনেক মাল্টিল্যাটারাল বিদেশি সংস্থা কিন্তু বিভিন্ন টাইপের রিস্ক ফ্রেমওয়ার্কের অ্যাসিস্ট্যান্স, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও দেয়, প্লাস রিস্ক পার্টিসিপেশন করা যেতে পারে। আমি যেটা দেখে আসছি আমার আগের প্রতিষ্ঠানে, যেটা হচ্ছে যে এসএমইতে কিন্তু অনেক ইন্টারেস্টেড, কিন্তু অনেকে রিস্ক যেমন 80% রিস্ক কাভারেজ দিবে, ওরা চায় যে এসএমই সেক্টরটা ডেভেলপ করা। তো আমরা হয়তো ওই টাইপের মাল্টিল্যাটারাল রিস্ক কাভারেজ নিয়ে আমরা কিন্তু বিভিন্ন ব্যাংকে কিন্তু এসএমই ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু ডেভেলপ করতে পারি। কারণ এটা কিন্তু আলটিমেটলি দেশের যদি ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা চিন্তা করি, এসএমই সেক্টরে ডেভেলপ করা ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। ছোট ছোট এই এন্টিটি এবং তারা কিন্তু খুবই এবং যদি হিস্টোরিক্যাল ট্র্যাক রেকর্ড দেখি যেটা আমাদের, সেখানে কিন্তু তাদের পেমেন্ট ট্র্যাক রেকর্ড কিন্তু ভালো, এবং ঠিকভাবে যদি মনিটরিং করা যায় তাহলে কিন্তু এসএমই সেক্টরটা সামনে যাচ্ছে না। আমি আর্জ করব যে সামনের দিকে এই টাইপের রিস্ক পার্টিসিপেশন, রিস্ক গভর্নেন্সের এই টাইপের মডেলিং দিয়ে, এটা ঠিক কর্পোরেট ব্যাংকিংয়ের মতো হবে না। এই টাইপের জিনিস আসলে অবশ্যই এসএমই ব্যবসাটা কিন্তু ভালোভাবে গ্রো করতে পারে। একটা বিষয় আমি বিদেশে দেখেছি, আপনি হয়তো আরো ভালো মতো জানবেন, সেটা হচ্ছে যে ব্যাংকগুলো ইজ অ্যাকচুয়ালি কনভার্টিং ইনটু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিজ। নট অনলি দ্যাট, যারা নতুন এন্টারপ্রেনারদেরকে ফাইন্যান্স করছে, দে আর অ্যাকচুয়ালি গাইডিং দ্যাট পার্টিকুলার entrepreneur, যে ব্যাংক উইল গাইড ইউ, ব্যাংক উইল ইনভেস্ট ইউ অন দ্যাট পার্টিকুলার ওয়ে, এবং তুমি যাতে এগিয়ে যাও, যাতে আমাদেরও টাকার সমস্যা না হয়, তুমিও যাতে এগিয়ে যাও। এই ধরনের ট্রান্সফরমেটিভ ব্যাংকিংগুলো নিয়ে আসলে আপনারা ভাবেন কিনা যে লোকাল সেক্টরে এটা আনার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে, এবং আপনার ভালো একটা পয়েন্ট বলছেন। যেমন একটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং সামনের দিকে, তো আপনার একটা সিগনিফিকেন্ট ওই স্পেসে, ওটা হয়তো আপনি বলবেন সামনের দিকে, বাট ওয়েলথ ম্যানেজমেন্টের দিকে কিন্তু বিদেশি গ্লোবাল ব্যাংকগুলা কিন্তু সিগনিফিকেন্টলি এই সাইডে কিন্তু কাজ করে, ওয়েলথ ম্যানেজমেন্ট সাইডে। এবং ওয়েলথ ম্যানেজমেন্ট কিন্তু নেক্সট ইন্ডিয়ান ব্যাংকগুলো যদি দেখেন, সিঙ্গাপুরিয়ান ব্যাংকগুলো যদি দেখেন, ওই টাইপের এরিয়ায় কিন্তু একটা সিগনিফিকেন্ট, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, ব্যাংকের ইন্স্যুরেন্স, সো এই টাইপের জিনিসগুলোর কিন্তু ডেভেলপ করার সিগনিফিকেন্ট অপরচুনিটি কিন্তু ব্যাংকিং সেক্টরে আছে। সো ওভারঅল ল্যান্ডস্কেপই চেঞ্জ হয়ে যাবে সামনে। একটা হবে ওয়েলথ ম্যানেজমেন্ট সাইডটা, আমি যদি রিটেল ইন্ডিভিজুয়াল, এখন বর্তমানে কি আমরা ডিপোজিট রাখি, হয়তো বা একটু লোন নেই বা এই টাইপের, আমি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি বলি, সামনের দিকে কিন্তু একটা জিনিস হবে ডিজিটাল পেনিট্রেশন, এটা একটা সিগনিফিকেন্টলি হবে। সেকেন্ড হলো ওয়েলথ ম্যানেজমেন্ট সাইডে কিন্তু একটা ডেভেলপমেন্ট কিন্তু সামনের দিকে হবে, এবং এটা আমার মনে হয় খুবই র্যাপিড 2-3 বছরের মধ্যেই ওভারঅল ব্যাংকিং সেক্টরে এই চেঞ্জেসগুলো হয়ে যাবে। একটা বিষয়, এটা বলে আমরা একটা বিরতি নিব, সেটা হচ্ছে যে আপনার কাছে মনে হয় কিনা যে ব্যাংকিং সেক্টরের উপর আসলে মানুষ অনেক বেশি নির্ভরশীল বা লোড অনেক বেশি দিয়ে দেওয়া হচ্ছে মানুষের? আসলে ব্যাংকিং সেক্টরের অল্টারনেটিভ তো এনবিএফআইও ছিল, তারা ব্যাংকের অর্থের যে ফ্লোয়ের একটা বড় দায়িত্ব যে তারা নিয়ে নেবে, মানুষকে ঋণ দেওয়া, সেটি তারা করতে পারেনি। পুঁজিবাজারে আমরা আসলে কতটা গিয়ে টাকা বিনিয়োগ করবো, অনেকে বোঝেন না, যারা বোঝেন তারা ফেরত আনতে পারেননি। বন্ড মার্কেট চালু করার জন্য বারবার আলোচনা হয়েছে, সেটিকেও অনেক বেশি কাজ করা যায়নি। আপনার সাজেশন কি, ব্যাংকের উপর থেকে বিশেষ করে লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য লোড কিভাবে কমানো যেতে পারে? এটা তহিদ, আপনি ইউ হ্যাভ টাচড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনার এই আজকের এই সিচুয়েশনের জন্য কিন্তু এই জিনিসটাই দায়ী। আপনার সব কিছু কিন্তু ব্যাংকিং সেক্টরের উপরে হয়ে গেছে। ব্যাংক ডেট, আমাদের ডিপোজিটের প্রোফাইল কি, 12 to 18 মান্থস, এবং আমরা কিন্তু ফাইন্যান্স করছি লং টার্ম অ্যাসেট। সো এটা কিন্তু সাধারণত অন্যান্য পার্শ্ববর্তী মার্কেটে দেখলে কিন্তু এনবিএফআই মার্কেট একটা সিগনিফিকেন্টলি, আপনি যেটা বললেন এনবিএফআই মার্কেট আপনার একটা ওই টাইপের কাজ করে, কিন্তু আমাদের এখানে ওই একই জিনিস, ব্যাংকও যা করে এনবিএফআই তাই করে, শুধুমাত্র প্রাইসিংয়ের ডিফারেন্সিয়ালটা হয়, এই কারণে আসলে ওইভাবে ডেভেলপ করে নেই। আরেকটা পয়েন্ট যেটা আপনি বলছেন যে ক্যাপিটাল মার্কেট, সিগনিফিকেন্টলি এই এরিয়াটা ফোকাস করতে হবে। বন্ড মার্কেট, ইকুইটি ইস্যুয়েন্স, এটা করতে হবে, কারণ ক্যাপিটাল মার্কেটে আপনার রিপোর্টিং রিকোয়ারমেন্টটা কিন্তু ডিফারেন্ট থাকে। মানুষজনেরও কিন্তু আমাদের ওই টাইপের ক্রেডিবিলিটি সেট আপ করতে হবে, ট্রান্সপারেন্সিটার ব্যবস্থা করতে হবে। আপনার একটা সার্টেন, যে কোনো কর্পোরেটের সার্টেন অ্যামাউন্টের উপরে টার্নওভার হলেই বাকিটা আর ব্যাংক ডেটে নেওয়া যাবে না, এই ধরনের পলিসি আসতে হবে যে আপনার ক্যাপিটাল মার্কেটে যেতেই হবে, আইদার বন্ড ইস্যুয়েন্স করতে হবে অর ইকুইটি মার্কেটে ছাড়তে হবে, তা নাহলে তো হবে না। আপনার এই শুধুমাত্র ব্যাংক
ব্যাংক বরোয়িং ইজ দ্য ইজিয়েস্ট, এবং আজকের আমাদের এই স্ট্রেসের কিন্তু এটাই কারণ। আপনি যদি বন্ড মার্কেটে করেন, শুধুমাত্র লোকাল কারেন্সি বন্ড না, ফরেন কারেন্সি বন্ড ইস্যু করা কিন্তু সম্ভব। ভালো ভালো আমাদের যেসব কর্পোরেট আছে, ফরেন কারেন্সি বন্ড, গ্রিন সাস্টেনেবল বন্ড ইস্যু করা যেতে পারে, যেখানে কিন্তু আমরা বাইরের কিন্তু লোয়ার রেটের কিন্তু আমরা ফান্ড কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবো। দেয়ার আর প্রাইভেট ইকুইটিস, দেয়ার আর ভেরিয়াস ফান্ডস ইন মিডল ইস্ট, চায়না, ইন মেনি আদার মার্কেটস। তো সেইগুলো কিন্তু আমরা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবো, সেই ব্যাপারে আমাদের ফোকাস করতে হবে। শুধুমাত্র ব্যাংক ডিপোজিট দিয়ে ব্যাংক লোন দিতে থাকবো, এটা কিন্তু আমাদের নেক্সট লেভেল অফ ইকোনমি কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না। এবং আমরা রিসেন্টলি দেখেছি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সিগনিফিকেন্ট চেঞ্জেস এসেছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেন্ট্রাল ব্যাংকেও আমি রিসেন্টলি আমি একটা মিটিংয়ে ছিলাম, সেখানেও একই কথাই আলোচনা হয়েছে, এবং সব ব্যাংকাররা ইনক্লুডিং রেগুলেটরি বডি থেকে একই কথাই আসতেছে যে আপনার আলটিমেটলি ওটাতে যেতেই হবে। সো আমার মনে হয় যে এটাতে একটা হলো ট্রান্সপারেন্সি, গভর্নেন্স, ওইটা বেটার হবে, প্লাস এক্সট্রা লিকুইডিটি কিন্তু তহিদ আমরা অ্যাট্রাক্ট করতে পারবো এট এ বেটার কম্পিটিটিভ রেট। আমি বলছিলাম একটু ডিজিটাল ব্যাংকিং নিয়ে কথা বলবো। আমি তো দেখতে পাচ্ছি সব ব্যাংকই ডিজিটাল হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের ইনভেস্টমেন্ট যে বাড়ছে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলা কিউআর কোড চালুর মাধ্যমে আমরা ক্যাশলেস হওয়ার চেষ্টাটা করছি, কিন্তু ডিজিটাল হওয়ার জন্য অপারেশনাল কস্টে কতটা বড় পরিবর্তন আসলো সেটি যেমন জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে প্রযুক্তিতে বিনিয়োগ করার এক্সপিরিয়েন্সটাও জানতে চাই। তৃতীয়ত হচ্ছে বিআইবিএম এর রিপোর্ট বলছে আমাদের দেশের ব্যাংকিং সেক্টরে সাইবার হামলা হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা সেই মেজারও নিচ্ছেন। আমাদের সাইবার হামলা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চলে গেছিল। কতটা সিকিউরড আমরা আছি এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ কেমন দেখেন? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় এইটা একটু সময় নিয়ে আমরা ডিজিটাল ব্যাংকিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমরা যদি দেখি সামনের দিকে ব্যাংকিং সেক্টর কিন্তু এই ব্রাঞ্চ লেড ব্যাংক থেকে কিন্তু যে টাকা তুলবো, টাকা ব্যাংকে বসে থাকবো, ওটার থেকে কিন্তু এই ডিজিটাল অ্যাপের মধ্যে চলে যাবে। এটা কিন্তু 2 থেকে 3 বছর পরে কিন্তু আপনার পুরো টোটাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আমাদের একসময় কিন্তু নোকিয়া ফোন, ওই যে বাটন ফোন ইউজ করতাম, আমরা কিন্তু চিন্তাও করিনি যে এখন আমাদের কিভাবে এইভাবে আমরা এতটা ডিজিটালি কনভার্ট হয়ে যাব। সো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে সবগুলো ব্যাংকই, আমাদের ওয়ান ব্যাংক তো আমরা অবশ্যই একটা ইনভেস্টমেন্টের মধ্যে আছি, এবং এখানে আমাদের যে অলরেডি একটা আমাদের অলরেডি ওয়ান অ্যাপ একটা আছে, যেটাকে আমি আবার চেষ্টা করছি যে এটাকে কিভাবে আবার রিফ্রেশ করা যায়। এটার একটা ফোকাস, যেটা সিকিউরিটি মেজার ওখানে আসবো আমি বলবো, যেটা আমরা একটা অডিট করে দেখছি যে সাইবার সিকিউরিটি এটসেট্রা, অন্যান্য জিনিস, মেইন ফ্রেম সিস্টেমের সাথে ক্যাপাবিলিটি কী আছে, বিকজ সামনের দিকে কিন্তু এটা একটা মেজর জিনিস হবে। সো এটা একটা আমরা দেখছি। সেকেন্ড হচ্ছে MFS ওয়ালেটও কিন্তু একটা ওয়ান ব্যাংকের আছে, যে ওকে ওয়ালেট বলে, যেটা আগে আমাদের যেটা প্রবলেম ছিল কি, আমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট তো অতটা অ্যাগ্রেসিভলি মার্কেটেড ছিল না। আরেকটা হচ্ছে যারা বড় অপারেটর, ওদেরই কিউআর কোড থাকতো। তো এখন যেটা হয়েছে যে এই যে জুলাইয়ের 1 তারিখ থেকে যেটা হলো বাংলা কিউআর, এটা হওয়াতে একটা সিগনিফিকেন্ট আমি মনে করি রেভলিউশন হবে এই ক্যাশলেসের সামনের দিকে। বিকজ ক্যাশ দিয়ে কিন্তু অপারেট করলে দুইটা জিনিস, এক হচ্ছে হয়তো বা ওভারঅল ট্যাক্স নেটটা বাড়ানো যাবে, মনিটরিং, কন্ট্রোল, অনেক কিছু আছে, সব দিক থেকেই কিন্তু সুবিধা। খরচও, ক্যাশ সার্কুলেশনের একটা খরচ আছে, সেখানেও কিন্তু একটা বেনিফিট আসবে। সো ওকে ওয়ালেটটা আমরা যেমন এই বাংলা কিউআরের মাধ্যমে আমি যদি করতে পারি, তাহলে কিন্তু আমার ইন্টার অপারেটর অ্যাভেলেবিলিটি এখন হয়ে যাচ্ছে। ইজিলি কিন্তু আমরা একজনের থেকে আরেকজনের আমরা পেমেন্ট করতে পারবো। একটা MDR বলে একটা চার্জ আছে, সেই জিনিসটা হয়তো সেন্ট্রাল ব্যাংক দেখছে, ওটার ব্যাপারে কি করা যায়, একটা পেমেন্টের মধ্যে একটা চার্জ আছে, সেটা দেখছে। বাট এই বাংলা কিউআর কিন্তু একটা ডিজিটাল সাইডে একটা মেজর কিন্তু আপনার একটা চেঞ্জ বা ইনোভেশন বা সব কিছু মিলে একটা নিয়ে আসবে। ওভারঅল ডিজিটালি যদি দেখি, ব্যাংকে কিন্তু মানুষ যাবে না, পেমেন্ট সব কিছু ডিজিটালি হয়ে যাবে। লোনও হয়তো বা অ্যাকাউন্টও কিন্তু অলরেডি অনেকেই কিন্তু অ্যাকাউন্ট ডিজিটালি এখন খুলে ফেলছে, ইজিলি খুলে, কারণ NID-র মধ্যে সব ইনফরমেশন থাকবে, সব কিছু থাকবে, ইজিলি কিন্তু করা যাবে। সো আবার কেউ ব্রাঞ্চেও যাবে না, এমন অ্যাকাউন্ট কিন্তু এখন অনেক ব্যাংকই করছে। আমিও চেষ্টা করছি ওয়ান ব্যাংকে করা, যে ব্রাঞ্চেই যাবে না, শুধুমাত্র আপনার অ্যাপের মাধ্যমেই করবে। তাহলে একটু কস্ট এফেক্টিভ হতে পারে, ওই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হোল্ডারের জন্য হবে, ব্যাংকের জন্য হবে। কারণ ব্রাঞ্চ বাড়িয়ে বা ওই টাইপের এক্সপানশন করে কিন্তু সামনের দিকে ব্যাংকিং ব্যবসা বাড়ানো যাবে না। সাইবার সিকিউরিটির ব্যাপারে এটা বিআইবিএম যেটা বলেছে, অবশ্যই এটা একটা দেখার বিষয়, এবং ওয়ান ব্যাংক বাইরে না, সব ব্যাংকই কিন্তু এ ব্যাপারে এখন কিন্তু অনেক বেশি অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন অডিট করছে। আমরাও বিভিন্ন অডিট করে দেখছি যে ইনফরমেশন সিকিউরিটিতে কী আমাদের গ্যাপ আছে, ইমিডিয়েটলি কী কী জিনিস অ্যাড্রেস করা যায়, কনস্ট্যান্ট এই ব্যাপারে কিন্তু আমারও ওয়ান ব্যাংকের যে বোর্ড আছে তারাও বলে দিয়েছে আমাকে নন নেগোশিয়েবল, একদম বেস্ট পসিবল ইনভেস্টমেন্ট, কিন্তু অন্য কিছু না করলেও এটার ব্যাপারে কিন্তু কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এবং আমি যখন অন্য ব্যাংকের সাথে কথা বলি যে এটা যেহেতু সেন্ট্রাল ব্যাংক
ব্যাংকের আগের যে জিনিসটা হয়েছিল সেটার থেকে শিক্ষা নিয়ে আমাদের কিন্তু সবাই একটা সিগনিফিক্যান্ট, আমরা সবাই ডিজিটালের কথা বলছি কিন্তু সাইবার সিকিউরিটিটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো সময় যে কোনো হ্যাক হয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক টাইপের ক্ষতি হয়ে যেতে পারে। সো এই ব্যাপারে আমরা ফোকাস করছি। ডিজিটালি অলরেডি তো ন্যানো লোন হচ্ছে, আমাদের কয়েকটা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি করছে ছোট ছোট। আরও আমরা চেষ্টা করব যে এই ব্যাপারে কীভাবে ডিজিটালি লোন, অলরেডি ক্যাশ ম্যানেজমেন্ট ডিজিটালি, যেমন ট্রানজাকশন ব্যাঙ্কিং আমরা বলি, ডিজিটাল আপনার কর্পোরেটগুলোর বিভিন্ন ভার্চুয়াল অ্যাকাউন্ট বিভিন্ন সলিউশন দেওয়া হয়। ট্রেড সাইডে অনেকগুলো ব্যাংকই এখন অনলাইন কাগজ কবিয়ে আপনার অনলাইন ট্রেড এবং অনেক ইজি করে ফেলছে। অফিস থেকে কিন্তু ওই কাগজ নিয়ে আগে যেমন 20টা কাগজ দিতে হতো একটা এলসি খোলার জন্য, সেই জিনিস থেকে কিন্তু সিগনিফিকেন্টলি মুভ করে যাবে। এমএফএসগুলো এখন বর্তমানে হয়তো ট্রেড ট্রানজাকশন করতে পারে না, বাট ভবিষ্যতে হয়তো বা ছোটো ট্রেড ট্রানজাকশন হয়তো করতে পারবে। সো আমার মনে হয় যে ওভারঅল ল্যান্ডস্কেপ ইন নেক্সট 3 to 5 years চেঞ্জ হয়ে যাবে। সবচেয়ে বড় আমি বলবো বাংলা কিউআরে আমরা মেজর ক্যাম্পেইন করার চেষ্টা করছি এবং বিভিন্ন কয়েকটা এলাকাতে যে আমরা কিভাবে মার্চেন্ট আমরা বাড়াতে পারি, বিকজ এটা আমাদের একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে। বিকজ আমাদের প্রচুর আরএমজি ক্লায়েন্ট আছে। সো তাদের আগে আমাদের যেহেতু ইন্টার অপারেটর অ্যাভেলেবিলিটি ছিল না, অনেকে নিতে চেত না, বলতো যে আমরা লার্জেস্ট যে এমএফএস আছে তার সাথেই রাখবো। এখন কিন্তু আমাদের সাথেও তারা কিন্তু ওই ওয়ালেটটা খুলবে, তাহলে ক্যাশলেসের দিকে আমরা কিন্তু একটা সিগনিফিকেন্টলি যেতে পারবো। সো আমরাও কিন্তু ওই লাইনেই ফোকাস করছি এবং আমার বিদেশি ব্যাংকের অভিজ্ঞতা থেকেই আমি বলছি, মনে হচ্ছে যে প্রচুর লোক ব্রাঞ্চে আসবে, সব কিছু ম্যানুয়াল থাকবে, এটা কিন্তু আসলে হবে না। একটা বিষয় সেটা হচ্ছে যে অপারেশনাল কস্ট আপনারা কমিয়ে আনার চেষ্টা করছেন, আবার আমরা এমনও দেখি যে ব্যাংকগুলো বা এবিবি অনেক সময় বলছে যে কিছু ফি অ্যাডজাস্ট করার সময় চলে এসেছে। তার মানে কি আমি ধরে নেব যে ইনভেস্টমেন্টের প্যাটার্নটা ডিজিটাল করতে গিয়ে অনেক বেশি করতে হচ্ছে, আর ফি বাড়ানো জরুরি কিনা সেটাও একটু জানতে চাই। এটার ব্যাপারে আমি অলরেডি এবিবি তো একটা কাজ করছে, এই ব্যাপারে ডিসকাশন হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের সাথে। মেবি অনেক কিছু হতে পারে, যেমন ফি বাড়ার এটা দুইভাবে দেখতে পারি আমরা, যে ফি বাড়ালে লোকজন হয়তো ডিজিটালি চলে যাবে, যেমন আমি হয়তো চেকবুক আর ইউজই করবো না। সো মেবি দিস ক্যান বি অ্যান ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, যে আপনি ওইভাবে দেখাটা উচিত না যে ফি বেড়ে যাবে তাহলে আমার কি হবে, তাহলে আমি ডিজিটালি কনভার্ট করে যাই। ওকে, সো ডিজিটালি গেলে তো আমি যদি সব ট্রান্সফার যদি অনলাইন করি তাহলে তো আমার নাই, আমার চেক যদি 10টা দিই তাহলে তো চেকবুকের চার্জ হয়ে যেতেই পারে, পে অর্ডার ড্রাফটের চার্জ হয়ে যেত, কারণ সেখানে একটা ম্যানুয়াল ইন্টারভেনশনের কিন্তু একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, তো তাই না? সো এইটা কিন্তু একদিকে আমি এই ব্যাপারে কমেন্ট না করছি, তো ওইভাবে বলি যেটা একটা ডিজিটালি কনভার্সনের দিকে তো মানুষ তখন অটোমেটিক চলে যেতে পারে, মানে মানুষকে একটু ক্যাশলেস হওয়ার জন্য প্রণোদনা। এটা তো একটা, তখন আপনি তো ডিসইনসেন্টিভাইজ করছেন, আপনি বিভিন্ন জায়গায় চার্জ এটা সেটা দিলে লোকজন মনে করবে যে না আমি তাহলে দরকার নেই, আমার চেকবুক দরকার নেই, পে অর্ডার দরকার নাই, হোয়াট এভার। আমার যেমন একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখা যাবে যে ডিজিটালি আপনি একটা কিউআর কোড দিয়ে আপনি একটা ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন আপনার ভিসার জন্য, তারপরে তো ব্যাংকেই যেতে হচ্ছে না। সো ওই টাইপের ইনোভেশন হলে দেখা যাবে যে এই চার্জগুলো আসলে ওইভাবে কি আসলে কতটুকু তখন একটা রেলেভেন্স থাকবে, সেটাও তো একটা প্রশ্ন। মানে আমরা হয়তো বা এখন বলতেছি যে চার্জগুলো কেন কি বেশি, বাট একটা ব্যাংকের তো অনেকগুলো খরচ থাকে, ম্যানুয়াল ইন্টারভেনশন সব কিছু। ধরেন একটা কাগজের পে অর্ডারের কাগজেরও তো দাম বেড়ে গেছে, তো তাহলে কিন্তু তো ওই দুইটা তো একটু ওই অ্যাডজাস্টমেন্টের তো একটু ব্যাপার তো থেকে যায়। সেই জন্য আমরা ওইটাকে অ্যাডজাস্ট করতে পারি যে তাহলে আমি ডিজিটাল অনলিতে আমি চলে যাই। বুঝতে পারছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি ওয়ান ব্যাংকের ক্ষেত্রে এই প্যাটার্নটা একটু দেখলাম, সেটা হচ্ছে গ্রিন ফাইন্যান্সিংয়ে আপনারা পার্টিকুলারলি অনেক বেশি, আমি আপনাদের প্রোডাক্টের লিস্টে যখন আমি দেখছিলাম যে গ্রিন ফাইন্যান্সিংয়ে আপনাদের অনেকগুলো ইনিশিয়েটিভ আছে। কেন জিজ্ঞেস করছি, আগে আমরা মনে করতাম যে গ্রিন ফাইন্যান্সিং বা এই ধরনের সব পরিবেশ বান্ধব উদ্যোগগুলোতে ফাইন্যান্সিং বোধহয় সিএসআর এর পার্ট, সামাজিক দায়বদ্ধতাকে অনেকে করে, কিন্তু এখন আমি দেখি যে আমাদের আরএমজি সেক্টরের কথা যদি বলি, অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান এবং পশ্চিমা দেশের বায়াররা আগে দেখে যে তুমি কতটা পরিবেশ বান্ধব প্রক্রিয়াতে এসেছো, এটা এক ধরনের প্রিরিকুইজিট এখন হয়ে গিয়েছে। দি আইডিয়া অফ গ্রিন বন্ড উই নো, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি কিছুটা, কিন্তু ওভারঅল গ্রিন ফাইন্যান্সিং নিয়ে ব্যাংকগুলো কি ভাবছে, কতটা সুযোগ আপনারা সামনে দেখেন? সামনে এটা তো অনেক সুযোগ আছে, কারণ কি আমাদের বাইরের বিভিন্ন ফান্ডিং আমরা নিব, শুধু বন্ড না, আমরা বিভিন্ন টাইপের ডিসকাউন্টিং, বিভিন্ন টাইপের বাইরের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আমরা যখন বিভিন্ন টাইপের সুযোগ সুবিধা নিব, কারণ আমাদের এখন কিন্তু আমরা শুধু বাংলাদেশ ডোমেস্টিক কিন্তু চিন্তা করলে হবে না, তখন আমরা কিন্তু পুরো ইন্টারন্যাশনালি কানেক্টেড। এবং আমাদের এখন যে সিচুয়েশন, যা আমাদের যে এক্সপোর্ট, আমাদের রিজার্ভ কন্ডিশন, যা আমাদের রিজার্ভ যে সিচুয়েশন, সেখানে কিন্তু আমাদের ইন্টারন্যাশনালি সারাক্ষণ হয়তো বা পেগড উইথ ইন্টারন্যাশনাল মার্কেট থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু গ্রিন ফাইন্যান্সিংয়ে হিউজ অপরচুনিটি। গ্রিন ফাইন্যান্সিংয়ে গেলে আপনার
অনেক বাইরের ফান্ড কিন্তু লোয়ার রেটে কিন্তু আমি অ্যাট্রাক্ট করতে পারবো। বন্ড ছাড়াও তো বিভিন্ন টাইপের ফান্ড আছে, কিন্তু আমাদের কিন্তু আমি যে কথাটা প্রথমেই বলার চেষ্টা করলাম যে ওই টাইপের হয়তো আমাদের আগের প্রি ডিসকাউন্টিং হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাইরের ফান্ডিং লাগে। তাহলে গ্রিন যদি হয়, সেই কারণেই আমরা ওয়ান ব্যাংক থেকে প্রচুর গ্রিনের উপরে ফোকাস করি। হলে আমাদের আমি কম্পিটিটিভ রেটে, নাহলে তো আমি তো কম্পিটিটিভ রেটে আমার ক্লায়েন্টকে আমি সাপোর্ট করতে পারবো না। সেই কারণে আমাদের একটা এজেন্ডা আছেই যে গ্রিনে আমরা একটা সিগনিফিকেন্ট গ্রিন ফ্যাক্টরি, এই RMG হোক বা অন্যান্য যেগুলোতে যারা আছে, গ্রিন বন্ড তো একটা সাইড, বাট এই সাইডে আমরা একটা সিগনিফিকেন্ট ফোকাস ওয়ান ব্যাংকের আগের থেকেই ছিল। এবং ওয়ান ব্যাংক 2016-18 সালে অনেক বড় বড় মাল্টিল্যাটারাল থেকে বিভিন্ন ফান্ডিং নিয়েছিল, এবং তখনই আপনার এই গ্রিনটা শুরু হয়। সো আমরা হয়তো হিস্ট্রি অনেকে জানি না, 2016-2018-এ ওয়ান ব্যাংক ওয়ান অফ দ্য পায়োনিয়ার মাল্টিল্যাটারাল থেকে হিউজ ফান্ডিং, তখন অনেক ব্যাংক নিতেও পারেনি, তখন ওয়ান ব্যাংক কিন্তু নিয়েছে। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন এই মুহূর্তে বিশ্ববাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, ডলারের দাম নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব টেনশনে আছি, গণমাধ্যম কর্মী হিসেবে, ব্যক্তি হিসেবে। কারণ ডলারের দাম বাড়লে ইনফ্লেশন একটা ধাক্কা লাগে। IMF কিছুদিন আগে আমাদেরকে যখন আলোচনা করে গিয়েছে, ওরা ক্রলিং পেগ দ্রুত বাস্তবায়নের কথা বলছে। এখন তো আপনি দেখতে পাচ্ছি ওয়েটেড রেট 130 টাকার উপরে উঠে গিয়েছে। আবার ওরা অনেক সময় এই ধরনের অবজারভেশনও দেয় যে ইউ নিড টু এক্সপ্যান্ড ইউর ডলার মার্কেট মোর। আমরা আসলে ডলার মার্কেটের স্টেবল পরিস্থিতি দেখতে পাচ্ছি কিনা, নাকি আবার দাম অ্যাডজাস্ট করতে হবে? আমি একদম ক্লিয়ারলি বলবো, আমার এই লাইনে কাজ করার আমার পূর্বের জায়গায় আমার অভিজ্ঞতা ছিল। আমার কাছে মনে হয় যে বর্তমানে কিন্তু রিজনেবলি কমফোর্টেবল সিচুয়েশনে আছে, এক নাম্বার। যদিও আমাদের এক্সটার্নাল ডেট পেমেন্ট হয়তো বা অনেকটাই হয়তো এখন হয়তো রিকোয়ারমেন্ট হয়তো বেড়ে গেছে, বাট কয়েকটা জিনিস আমার একটু দেখার ব্যাপার আছে। এক নাম্বার হচ্ছে রেমিটেন্স সিচুয়েশন বেশ ভালো। রেমিটেন্স কিন্তু আমি যদি আপনি লাস্ট ট্র্যাক রেকর্ডটা দেখি, আমরা তো বেশ ভালো। সেকেন্ড, এক্সপোর্টে হয়তো কিছু মার্কেটে আমাদের একটু প্রেশার হয়েছে, তারপরে এক্সপোর্ট কিন্তু উই আর স্টিল হোল্ডিং। এখন আমরা অন্যান্য জায়গাতে আমরা কিছুটা ডাইভার্সিফিকেশনে এক্সপোর্টের ব্যাপারে কিছু ইনসেন্টিভ দিয়ে কিন্তু এটা একটা কাজ চলতেছে। কালকেও দেখলাম আমরা ফ্রিল্যান্সারের যে বিভিন্ন ফান্ড আনার ব্যাপারে কিন্তু বেশ কিছু বাংলাদেশ ব্যাংকে। তাহলে দেখেন আপনি অন্য অল্টারনেটিভ রুটগুলোতে কিন্তু যাতে ডলার ফ্লো বাংলাদেশে আসে সেই ব্যাপারে কিন্তু রেগুলেটর কিন্তু সিগনিফিকেন্টলি ফোকাস করছে। এবং রিজার্ভ কন্ডিশন কিন্তু মানে আমি বলবো কমফোর্টেবল। এবং রেট কিন্তু এখন আমার জানা মতে মার্কেট ড্রিভেন রেটেই অপারেট হয়। এবং বাংলাদেশ ব্যাংক প্রচুর ফরেন কারেন্সি রিসেন্টলি মার্কেট থেকে কিনে নিয়েছে। সো আমার কাছে মনে হয় না বর্তমানে ইম্পোর্ট যে সামনে যে আগামী 3 মাস 6 মাসে যে ফোরকাস্ট আছে, এতে এতটা চিন্তা করার আমার মনে হয় না। আমার কাছে আমার ধারণা উই আর ইন আমি একদমই কমপ্লেসেন্ট কোনো ভিউ দিব না, বাট আমরা কশাসলি অপটিমিস্টিক যে এখন একটা মানে কমফোর্টেবল, মোটামুটি কমফোর্টেবল অবস্থায় আছে। কারণ রিজার্ভ কিন্তু একটা রিজনেবলি ভালো পর্যায়ে কিন্তু আছে। যদিও আমাদের এক্সটার্নাল ডেটের রিপেমেন্টের অ্যামাউন্টটা বাড়ছে, যে কারণে আমি তো যেটা বলছি, আপনি কয়েকটা পয়েন্ট বললেন, একটা বললেন গ্রিন বন্ড, যেটা আমি মনে করি বাইরের ইকুইটি বিভিন্ন মার্কেটের ফান্ড অ্যাট্রাক্ট, মিডল ইস্ট, চায়না, বিভিন্ন মার্কেটের ফান্ড অ্যাট্রাক্ট করা যাবে। গ্রিন ফাইন্যান্সিংয়ে বাইরের কিছু ডলার আমরা কম্পিটিটিভ রেটে আমরা পাবো। শর্ট টার্ম কিছু যদি আমি এরকম ফাইন্যান্সিং পাই, তাহলে কিন্তু ওভারঅল আমার এফএক্স ফরেন এক্সচেঞ্জ লিকুইডিটি পজিশনটা কিন্তু বেটার হবে। তাহলে কিন্তু ডলার টাকার উপরে প্রেশারটা একটু কম থাকবে বলে আমি মনে করি। শেষ প্রশ্ন এই পর্যায়ে করবো, তারপর আরেকটি বিরতি নিব। সেটা হচ্ছে যে আমি প্রথম থেকে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, এখন আবার করে ফেলি। সেটা হচ্ছে যে আপনি একটা কথা বলছিলেন যে ব্যাংক এবং NBFI একই ধরনের মার্কেটে একই ব্যক্তিকে গিয়ে সবাই মিলে ঋণ দেয়। আমার কাছে এক ধরনের মনে হয় যে ব্যাংকগুলো যদি একটু স্পেশালাইজ কিছু কিছু জায়গায় যেত, যেমন ওয়ান ব্যাংকের স্পেশালিটি হয়তো হতে পারে যে গ্রিন ফাইন্যান্সিংয়ে তারা পায়োনিয়ার হতে চায়। এই ধরনের স্পেশালাইজ জায়গাগুলোতে আসলে ব্যাংকগুলোর একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার দরকার কিনা, এবং প্রোডাক্ট এবং সার্ভিসে কোনো ভ্যারিয়েশন আনার চিন্তা আপনারা করছেন কিনা? যেহেতু আপনারা ডিজিটাল হচ্ছে, যেহেতু ভ্যারিয়েশন আরও বেশি দরকার, সেই ভাবনাগুলো আসলে কি? যেমন একটা আমাদের বর্তমান গভর্নর মহোদয় যখন জয়েন করলেন, তখন একটা জিনিস বলেছিলেন যে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। মানে এই আপনার লাইনেই কথা যে প্রতিটা ব্যাংকে সবাই সব কিছু করতে গেলে না হবে না। আমরা সবাই কিছুটা স্পেশালাইজড ওরকমভাবে যদি আমরা যদি সামনের দিকে মুভ করি। NBFI কি হচ্ছে, NBFI আপনার একই লোকের কাছে ডিপোজিটে যাচ্ছে হায়ার রেট, আবার একই লোকের কাছে লেন্ডিং করার কথা চেষ্টা করছে, ঘুরে ফিরে সবাই এক জায়গায় ঘুরছে। কিন্তু আমরা আইডিয়ালি আমার যদি পার্শ্ববর্তী অন্য মার্কেট যদি দেখি, তাহলে NBFI কিন্তু লং টার্ম ফাইন্যান্সিং, বন্ড মার্কেট, ইকুইটি এগুলোর উপরে কাজ করে।
আমাদের এখানে কিন্তু সেই সেম লেন্ডিং টেন্ডিংয়ে ঘুরে যায়। এই কারণেই কিন্তু সামনের দিকে এনবিএফআইগুলো, আমরা জানি যে অনেকগুলো এনবিএফআই কিন্তু অনেক স্ট্রাগলের মধ্যে পড়েছে। তো সামনের দিকে কিন্তু বিজনেস মডেল চেঞ্জ করতে হবে। এনবিএফআইগুলো হয়তো কিছুটা ডিজিটাল বা লং টার্ম ফাইন্যান্সিং, বাইরের ফান্ড, আমি যে কথাগুলো বললাম এই ব্যাপারে কিভাবে অ্যাট্রাক্ট করতে পারে, এই টাইপের জিনিসগুলো থেকে সবাই সব কিছু করতে পারবে না। আমাদের আসলে আপনি ঠিকই বলেছেন যে আমাদেরকে পুরো ওভারঅল যে ম্যাক্রো ইকোনমিক কাজগুলো হয়তো ভাগ করে দিয়ে বিভিন্ন দিকে, ব্যাংক এক টাইপের ফোকাস করলো, এনবিএফআই এক ধরনের ফোকাস করলো, এই টাইপের করাটাই কিন্তু আসলে সামনের দিকে ভালো হবে। ইয়াং জেনারেশনের প্রশ্নের কথা বলছিলাম, এটা তারা পাঠায়, র্যাপিড ফায়ার আদরে আমরা করি, বাট দিজ আর অ্যাকচুয়ালি ফান টু আনসার। আপনি কিছুটা ভাবনারও খোরাক পাবেন। শুরু করছি। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় দিনের শুরুতে ফাইন্যান্সিয়াল সেক্টরের কোন খবর আপনি সবার আগে নেন? মানে ব্যাংকিং সেক্টর, ব্যাংকগুলোর কি অবস্থা, যদি কোনো নিউজ থাকে ওই জিনিসটা, নিজের ব্যাংকের খোঁজ, নিজের বস্তু অবশ্যই প্রথমে, আর প্লাস অন্যান্য ব্যাংকে কোনো সেন্সেশনাল কোনো নিউজ থাকলো কিনা সেটা দেখার চেষ্টা করি সকালে ফার্স্টে। দ্বিতীয় প্রশ্ন, ব্যাংকিং খাতের এমন কোন একটি সমস্যা যেটি নিয়ে আলোচনা কম হয় কিন্তু সামনে এটি বড় চ্যালেঞ্জ হতে পারে? আমার মনে হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমার মনে হয় সেই ব্যাপারটাতে আমরা শুধু ক্লায়েন্ট লোন খারাপ এটা সেটা নিয়ে আলাপ করি, কিন্তু আসলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে আরও আমাদের অনেক, কারণ আলটিমেটলি ব্যাংক কি আমরা আইদার ডিপোজিট অর কিন্তু আমাদের হিউম্যান রিসোর্সেস। সো আমি মনে করি যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপরে একটা সিগনিফিকেন্ট আমাদের ফোকাস করতে হবে। এটা নিয়ে আমি আপনাকে একটা বড় প্রশ্ন পরবর্তীতে করবো, র্যাপিড ফায়ারটা শেষ করি। 3 নম্বর প্রশ্ন, আগামীতে ব্যাংকের বিনিয়োগের জন্য সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর কোনটি? বিনিয়োগের জন্য আমি মনে করি যে ওভারঅল আমার কাছে মনে হয় যে এসএমইতে আমার কাছে মনে হয় যে ওই এসএমইতে আমাদের আরও সিগনিফিকেন্টলি আমাদের ফোকাস করতে হবে। ওকে। চতুর্থ প্রশ্ন, ভবিষ্যতের ব্যাংকিং কেমন হবে, ডেটা ড্রিভেন নাকি রিলেশন ড্রিভেন? আমি মনে করি কম্বিনেশন অফ বোথ। রিলেশনশিপ থাকবে, স্ট্রং রিলেশনশিপ ছাড়া শুধু ডেটা দিয়ে আপনার হবে না। ওকে। পঞ্চম প্রশ্ন, আপনার চোখে ভালো ব্যাংকারকে তার কি কি গুণ থাকা উচিত? আমার কাছে মনে হয় ব্যাংকার হতে হলে খুবই ফোকাসড এবং খুবই রেসপন্সিভ হতে হবে, কারণ অনেক সময় কিন্তু ব্যাংকারদের না বলতে হয়, কিন্তু তো সেটা নাটা কিন্তু সেই ইমিডিয়েটলি একটা সময় মতো ক্লায়েন্টের কাছে ফেরত যেতে হবে। আমি মনে করি সেটা রেসপন্সিভ হতে হবে। বিভিন্ন টার্বুলেন্সে কিন্তু আমাদের মানে হাল ছেড়ে দিলে হবে না, ধরে রাখতে হবে। প্রচুর মুভমেন্ট, অনেক ব্যাংকার দেখি প্রচুর মুভমেন্ট করে, না করে আমার মনে হয় ওই টেনাসিটিতে ধরে রাখতে হবে। ওকে। 6 নম্বর প্রশ্ন, আপনি কাউকে প্রমোশন দেওয়ার আগে কি যাচাই করেন? চিন্তা করি যে আমি খুবই রিস্ক নেওয়ায় বিশ্বাসী। আমি মনে করি যে নেক্সট লেভেলে সে যেতে পারবে কিনা, ওই কাজটা না জানলে ওই কাজের ওই রাইট অ্যাটিটিউড আছে কিনা নেক্সট লেভেলে ওই কাজটা করার জন্য। অনেক সময় না জানতে পারে, কিন্তু রাইট অ্যাটিটিউড থাকলে কিন্তু সম্ভব। ওকে, খুব গুরুত্বপূর্ণ যারা শুনছেন তাদের জন্য। 7 নম্বর প্রশ্ন, আপনি সাফল্য কি দিয়ে মাপেন? আমি সবসময় মনে করি যে আমার চেষ্টাটা কতটুকু ছিল। আমি কিন্তু এটা দেখার চেষ্টা করি যে আমি যদি আমার ম্যাক্সিমামটা করার পরে কি ঘটনা ঘটলো সেটা হয়তো বা সেটার একটা এন্ড রেজাল্ট, বাট আমার চেষ্টাটা যে কোনো কাজে কি ম্যাক্সিমামটা ছিল কিনা। ওকে। 8 নম্বর প্রশ্ন, বস হবার বিপদ কি? সবসময় সত্যিটা হয়তো বা একটু নিউট্রাল, মানে বায়াস লিডারশিপ কিন্তু খুবই ডেঞ্জারাস। তো সেই জন্য অনেক সময় কেউ হয়তো একটা উইক কেউ থাকে, টিম মেম্বার থাকে, কিন্তু সবসময় একটা নিউট্রাল ভিউ কিন্তু সবসময় নিতে হয় আমার মনে হয় বসের। 9 নম্বর প্রশ্ন, এটা আমিও জানতে চাই, ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করার সহজ কৌশল কি? সহজ কৌশল হচ্ছে এই দুইটা হচ্ছে ইজি। এটা কোনো কারণ হচ্ছে আপনার ওয়ার্ক লাইফ এবং পার্সোনাল লাইফ সবসময় হয়তো বা আলাদা করে দেখার। আমি যেটা পারি যে কোনো সময় সুইচ অফ করতে পারি, বাট দুইটার কম্বিনেশনই কিন্তু, ঠিক রাত্রে কোনো অফিস বন্ধ বলে যে কোনো আর বিজনেসের কোনো কিছু পড়াই যাবে না তা না। সো এইটার হয়তো একটা সুযোগ করে নিতে হবে যে কিভাবে একটা কম্বিনেশনে আপনি লাইফটা অপারেট করতে পারেন। ওকে। 10 নম্বর প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আগামীকাল বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিল সব ধরনের ইন্টারেস্ট রেটের সীমাবদ্ধতা তুলে দেওয়া হলো এবং পুরো বাজার এখন সম্পূর্ণ প্রতিযোগিতামূলক, আপনার ফার্স্ট স্ট্র্যাটেজি কি হবে অ্যাজ এন এমডি? মানে মার্কেটে কোনো স্পেসিফিক ইন্টারেস্ট রেট থাকবে না, ওপেন। ধরেন এরকম একটা ঘোষণা ধরুন বাংলাদেশ ব্যাংক দিল, আপনার ফার্স্ট স্ট্র্যাটেজি কি হবে? না, আমার তো প্রথম হলো যে মার্কেট কীভাবে রিয়াক্ট করে আমি সেটা আমার প্রথমে আগে দেখতে হবে, তারপরে আমার অ্যাকশন হয়তো বা ওখানে নিতে হবে। খুলে দিল বলেই যে আমি একটা এক্সট্রা ডাবল ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবো তা তো না।
আবার কমিয়েও তো কম্পিটিশন। কমিয়েও তো হয়তো পারবো না অবশ্যই, কারণ আমার তো লং টার্ম ক্লায়েন্ট আছে, সুতরাং আমাকে কিন্তু একটা বুঝে শুনে, তারও তো ব্যবসার একটা একটা রিকোয়ারমেন্ট আছে। হঠাৎ করে আমি কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম সেটা না, সেটা তো আমার একটা হঠাৎ করে এই শখ দিতে গেলে তো আমাদেরকে চিন্তা করে দিতে হবে যে রিলিজ করে দিলেই যে বাড়িয়ে দেওয়া যাবে, নট নেসেসারিলি। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। আমি এবার ওই যে একটু বড় প্রশ্ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে আপনি বললেন, তো নতুন ব্যাংকাররা কিছুটা কনফিউজড কী কারণে? তারা মনে করে যে এআই যেহেতু চলে আসছে, অনেক ধরনের ব্যাংকের এন্ডে তারা মনে করে যে পেশাজীবীদের মানে হিউম্যান পেশাজীবী বা প্রফেশনালের চাহিদা কমে যাবে, ব্যাংকিং সেক্টরে লম্বা ক্যারিয়ার এখন আর গড়া যাবে কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। এবং আরেকটি তারা মনে করে যে শুড দে অনলি বি স্পেসিফিক অ্যাবাউট banking sector or they should move to MFS or fintech or any other organization? একটু বড় করে উত্তরটা জানতে চাই, নতুনদের কি পরামর্শ দেবেন? না, আমি মনে করি কি ব্যাংক সবগুলোই মানে একটা ইন্টার রিলেটেড কিন্তু থাকবে। এমএফএস, ডিজিটাল ব্যাংক, ব্যাংক সবগুলো কিন্তু এনবিএফআই সবগুলো কিন্তু ইন্টার রিলেটেড থাকবে। এক নম্বর এআই অবশ্যই একটা বিজনেস এফিসিয়েন্সি নিয়ে আসবে হয়তোবা, কারণ আমি যদি ধরে নেই নেক্সট 5 ইয়ার্সে আমাদের পুরো বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক বিজনেস আমি ডাবল করতে চাই। 5 ইয়ার্সে ডাবল না হলেও আমি অ্যাটলিস্ট 1/3 বাড়াতে চাই। কথার কথা যদি আমি এরকম একটা চিন্তা করি, তাহলে কিন্তু আমার স্কেল বাড়াতে হলে হয়তো বা এআই আমার বিভিন্ন জায়গায় হয়তো আমার কাজে আসবে। কিন্তু হিউম্যান ইন্টারভেনশন কিন্তু কোনোভাবেই কিন্তু এটার থেকে কিন্তু এটা ভাবার কোনোই কারণ নাই যে হিউম্যান ইন্টারভেনশন চলে যাবে ওই বিজনেস। আলটিমেটলি রিলেশনশিপ ম্যাটার করে, কিন্তু আমার আসলে হিউম্যান ইন্টারভেনশনে দেখা, অ্যানালিসিস করা, বিকজ এআইকে কিন্তু ব্যাক এন্ডে যেভাবে সেট করে ওইভাবেই কিন্তু উত্তর নিয়ে আসবে। হয়তো বেসিক কিছু জিনিস আমি প্রথমে পেয়ে যাব, সামনে কিন্তু আমাকে ওই রিলেশনশিপ দেখে বিজনেস অ্যানালিসিস করে কিন্তু আমাকে আগাতে হবে। আমি যেটা মনে করি নতুন যারা এই ব্যাংকিংয়ে, এমএফএসে বা ডিজিটাল ফিনটেক যেখানেই জয়েন করুক, আমার কাছে মনে হয় যে প্রচুর সম্ভাবনা আছে এবং এই সেক্টরে ধরে থাকলে হিউজ ডেভেলপমেন্টের স্কোপ আছে এবং কন্ট্রিবিউট করার আমি মনে করি। আমার মনে হয় আমি যতটুকু দেখছি আমার এই লম্বা বিদেশি ব্যাংকের কাজ করার সৌভাগ্য, প্লাস এই যে এখন স্বল্প সময়ে যে আমি ওয়ান ব্যাংকে আছি, সেখানে আমি দেখছি অপরচুনিটি হিউজ। সো আমি মনে করি কোনোভাবেই বর্তমানের এই হাই এনপিএল দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নাই। আমার মনে হয় সামনের দিকে প্রচুর ডেভেলপমেন্ট হবে। আমরা অনেকগুলো টপিক আজকের সেশনে কভার করেছি যেগুলো আমাদের নেক্সট লেভেল। আমরা যদি দেখি অন্যান্য যে আমাদের ওভারঅল ফরেন কারেন্সি ডেট, যদিও আমরা বলি যে আমাদের ফরেন কারেন্সি রিপেমেন্ট পার্সেন্টেজ অনেক হাই, বাট ওভারঅল বরোয়িং অফ ফরেন কারেন্সি কম্পেয়ার টু আদার কম্পারেবল মার্কেট কিন্তু এখনও রিজনেবল অ্যামাউন্টে আছে। আমাদের যেগুলো ফরেন কারেন্সির ডেট আছে মোস্টলি কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেগুলো কিন্তু ফিক্সড রেটেড লং টার্ম লোয়ার ইন্টারেস্ট রেটে আছে, সেগুলো হয়তো বা গভর্নমেন্ট হয়তো আস্তে আস্তে কিছু হয়তো আবার রিভিউ করবে, দেখবে। বাট সেখানে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু হিউজ অপরচুনিটি, প্রচুর ফান্ড নেওয়ার কিন্তু অপরচুনিটি আছে। তো সেইভাবে যদি আমি চিন্তা করি তাহলে এই ফান্ডিংয়ের অপরচুনিটি, গ্রিনের অপরচুনিটি, সাস্টেনেবল ফাইন্যান্স, আমার ডিজিটালের অপরচুনিটি। সো আমি মনে করি ক্যারিয়ার চিন্তা করলে এখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট কিন্তু একটা গ্রোথ কিন্তু সামনের দিকে হবে। এবং আমার মনে হয় যে যারাই এখন আসবে তারা যদি ওই টেনাসিটিতে ধরে থাকে, আমার মনে হয় যে নেক্সট লেভেল অফ ফিউচার ব্যাংকিংয়ে এমএফএস, ডিজিটাল ফিনটেকে তারা হিউজ কন্ট্রিবিউট করতে পারবে বলে মনে করি। ছোট্ট করে একটু জানতে চাই, আমরা কি ভালো ম্যানেজার তৈরি করতে পারছি মিড লেভেল বা আরেকটু আপার? না, সেখানে আমি একটু বলবো তহিদ যে সেখানে আমাদের একটু কিছু লিডারশিপ ট্রেনিং প্লাস অন্যান্য জিনিসে ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটু গ্যাপ আছে। আমার কাছে মনে হয় যে আমরা একটা তো অন দ্য জব কিছু ট্রেনিং হচ্ছে, এছাড়াও কিছু ব্যাংকারদের কিছু প্রফেশনাল ট্রেনিংয়ের আমাদের কিন্তু প্রয়োজন আছে। আমি বলবো না সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে হবে, দেশেও কিভাবে আমাদের এই টাইপের প্রফেশনাল লিডারশিপ, বিকজ লিডারশিপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু অন্য কোনো লিডারশিপ ইজ আ জার্নি, এবং আমি মনে করি যে লিডারশিপে কিন্তু অনেক কিছু শেখার ব্যাপার আছে। ইটস নট যে আপনি আজকে যা জানলেন, আমি বিদেশি ব্যাংক থেকে এসেছি বলেই যে সব জেনে গেছি তা কিন্তু না। এই ওয়ান ব্যাংকে ঢুকে আমি কিন্তু অনেক টাইপের জিনিস কিন্তু শেখার চেষ্টা করছি। সো আমার কাছে মনে হয় যে এই লিডারশিপ জার্নিতে এই মিড লেভেল, আপনি একদম রাইট জিনিস বলেছেন, সাকসেসার তৈরি করা বিভিন্ন জায়গায়। যেমন আমি যে ব্যাংকে ছিলাম সেখানে কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল যে আপনার সাকসেসার তৈরি করতে হবে প্রত্যেকটা রোলে। এবং আমি বলবো দেশি ব্যাংক বা বলেন বা ফিনটেক বা সেখানেই ভবিষ্যতে কিন্তু এই টাইপের মিড লেভেল ম্যানেজার যাদেরকে আমাদের ভবিষ্যৎ বিভিন্ন রোলে আমাদের লিডারশিপ নিয়ে যাবে, সেই সাকসেসার তৈরি করতে হবে। আমার একদম স্ট্রং ওপিনিয়ন। অন্যান্য অনেক সাইট তহিদ আমরা বিভিন্ন সময় আলোচনা করি, কিন্তু হিউম্যান রিসোর্স ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা বিশাল একটা ফোকাস করতে হবে।
হবে সামনে দিকে, কারণ একবার ঢুকে গেলেই যে হয়ে যাবে সব অন দ্য জব হয়ে যাবে, নট নেসেসারিলি। সে ব্যাপারে আমাদের কিন্তু বেশ কিছু বিআইবিএম প্লাস অন্যান্য প্রতিষ্ঠান আছে, তারপরেও আরও কী ভাবে আমরা করতে পারি ওই লাইনটা আমাদের ফোকাস করতে হবে। ডেফিনেটলি। শেষ প্রশ্ন একেবারেই 30 সেকেন্ডে যদি উত্তরটা দেন, 10 বছর পরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আপনি কোথায় দেখেন? আমি দেখি যে এখানে একটা পুরোপুরি ডিফারেন্ট ব্যাংকিং সেক্টর হয়ে যাবে। এই টাইপের সবাই ব্যাংকের ব্রাঞ্চে যাবে বলে আমি মনে করি না। একটা বিশাল প্রপোর্শন রেট কিন্তু বাসার থেকেই সব কিছু বা তার অফিস থেকেই হ্যান্ডেল হবে, এবং প্রচুর মানে পেপারলেস, ক্যাশলেস এই টাইপের একটা ব্যাংকিং সেক্টর হবে বলে আমি মনে করি। আমরা তো এমনটি আশা করি। জনাব মুহিত রহমান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ তহিদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশের অর্থনীতির সাথে তো ব্যাংক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। হয়তো কোনো একটি টাকা হয়তো ব্যাংকের বাইরেই লেনদেন হচ্ছে, কিন্তু ওই টাকাটিও কোনো না কোনোভাবে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িত, যে কারণে বলা হয় ব্যাংক বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন। আমরা শিরায় উপশিরায় এই ব্যাংকিং সিস্টেম কিন্তু জড়িয়ে আছে। কাজে ব্যাংকিং সিস্টেম যখন বিপদে পড়ে, অর্থনীতি বিপদে পড়ে। সেই বিপদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এই বিপদ থেকে বেরিয়ে ব্যাংকিং সেক্টরটি নতুন করে ভাবনার সময় এসেছে। ওয়ান ব্যাংকের এমডির ক্যারিয়ার অনেক ট্রান্সফরমেটিভ, সেই জন্য এই চেষ্টাটা করা যে আসলে কতটা ট্রান্সফরমেটিভ আসলে ব্যাংক হওয়ার সুযোগ আছে। চ্যালেঞ্জ যে নেই তা না, কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে উতরে খুব সুযোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এবং আশা একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, আমি এটা সবসময় বলি যে ব্যাংকের টাকা নিলে সেটি ফেরত দিতে হবে, এই মেন্টালিটিটা সবসময় রাখতে হবে। এবং ব্যাংকও আপনাদেরকে চেষ্টা করবে যখনই তখন টাকাটা প্রয়োজন হবে তারা যাতে সেই ফাইন্যান্সিংগুলো করতে হবে। পাশাপাশি ব্যাংকের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট সেক্টরগুলোতেও কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি যাদের এই ধরনের পলিসি লেভেলে সাপোর্ট দেওয়ার সুযোগ আছে তারা সেগুলো নিয়ে ভাববেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।